তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC4 পেপার অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট, এই পেপারের দুটি মোস্ট ইম্পর্টেন্ট 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন দুটো মডিউল 1 থেকে থাকছে। তোমাদের দুটো পেপার পড়তে হবে 4th সেমিস্টারে, একটা হচ্ছে CC4 এবং আরেকটি হচ্ছে CC5, এটা মাথায় রাখবে। দেখো, প্রথম প্রশ্ন, কৌটিল্যের দণ্ডনীতি সম্পর্কে আলোচনা করো বা দণ্ডনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা বিস্তারিত আলোচনা করো। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা, সেখানে কি লিখবে দেখো, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ইতিহাসে কৌটিল্য বা চাণক্যের অর্থশাস্ত্র এক অনন্য এবং যুগান্তকারী গ্রন্থ। কৌটিল্য রাষ্ট্র পরিচালনা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য যে 4টি মূল বিদ্যার উল্লেখ করেছেন সেগুলো কি? সেগুলো হচ্ছে দেখো অম্বিক্ষিকি। অম্বিক্ষিকি মানে কি? অম্বিক্ষিকি মানে হচ্ছে দর্শন ও যুক্তি বিদ্যা, ত্রয়ী মানে বেদ ও ধর্মতত্ত্ব, বার্তা এবং হচ্ছে দণ্ডনীতি। এর মধ্যে দণ্ডনীতিকেই তিনি শাসনতান্ত্রিক নীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মূল ভিত্তি হিসাবে স্বীকৃতি দিয়েছেন। দণ্ডনীতি ছাড়া সমাজ ও রাষ্ট্র অচল, কারণ এটি অন্যান্য বিদ্যাগুলির অস্তিত্ব ও বিকাশকে সুরক্ষিত রাখে এবং সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচায়। এবার বলা হচ্ছে দেখো, দণ্ডনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা। প্রথম পয়েন্ট হচ্ছে দণ্ডের অর্থ ও রাষ্ট্রীয় উদ্দেশ্য। দণ্ড শব্দের আক্ষরিক অর্থ হলো শাস্তি, ক্ষমতা বা বল প্রয়োগ, আর নীতি হলো নিয়ম দর্শন বা পদ্ধতি, অর্থাৎ বল প্রয়োগ বা শাসন ক্ষমতার বিজ্ঞানসম্মত যুক্তি নির্ভর ব্যবহারই হলো দণ্ডনীতি। কৌটিল্যের মতে দণ্ডনীতির মূল রাষ্ট্রীয় উদ্দেশ্য চারটে উদ্দেশ্য আছে কৌটিল্যের মতে। প্রথম হচ্ছে অলব্ধ বস্তু লাভ করা, অর্থাৎ যা পাওয়া যায়নি তা অর্জন করা। দ্বিতীয় হচ্ছে লব্ধ বস্তুকে রক্ষা করা, অর্থাৎ অর্জিত সম্পদ সুরক্ষিত রাখা। তৃতীয় হচ্ছে রক্ষিত বস্তুকে বৃদ্ধি করা। চতুর্থ হচ্ছে বর্ধিত সম্পদকে সমাজের যোগ্য ব্যক্তিদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে বন্টন করা। অর্থাৎ দণ্ডনীতি কেবল শাস্তি নয়, একটি জনকল্যাণ ও সম্পদ বন্টনের একটি সুনির্দিষ্ট মাধ্যম। এবার কি বলা হচ্ছে, মৎস্যন্যায় রোধ ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা। কৌটিল্য মনে করতেন সমাজে যদি সঠিক দণ্ড বা শাসন ব্যবস্থা কার্যকর না থাকে তবে ভয়াবহ মৎস্যন্যায় বা চরম অরাজকতা দেখা দেবে। পুকুরের বড় মাছ যেমন অনায়াসে ছোট মাছকে গিলে খায়, ঠিক তেমনই শক্তিশালী ও ক্ষমতাবান মানুষেরা দুর্বলদের ওপরে নির্মম অত্যাচার করবে। দণ্ডনীতি কঠোর ও ন্যায়সঙ্গত প্রয়োগ দুর্বলকে সবলের অগ্রাসন থেকে রক্ষা করে। এটি সমাজের প্রতিটি বর্ণ ও আশ্রমের মানুষকে নিজ নিজ কর্তব্যে অবিচল রেখে এবং সমাজে চিরস্থায়ী শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। তারপরে হচ্ছে কি, দণ্ড প্রয়োগের পরিমিত বোধ ও যৌক্তিকতা। কৌটিল্য অন্ধ, আবেগতাড়িত বা যথেচ্ছভাবে শাস্তি প্রদানের ঘোরতর বিরোধী ছিলেন। তিনি রাজাকে সতর্ক করে বলেছেন যে দণ্ড প্রয়োগ সর্বদা পরিমিত বোধ বজায় রাখতে হবে। রাজা যদি অতিরিক্ত কঠোর বা নিষ্ঠুর দণ্ড দেন তবে প্রজারা ক্ষুব্ধ হয়ে বিদ্রোহ করতে পারে এবং রাজার পতন ঘটাতে পারে। অন্যদিকে রাজা যদি খুব দুর্বল বা কোমল দণ্ড দেয় তবে অপরাধীরা প্রশ্রয় পাবে এবং সমাজে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে। তাই দণ্ড হতে হবে অপরাধের মাত্রা অনুযায়ী পরিমিত, ন্যায়সঙ্গত, যা একই সঙ্গে অপরাধীকে ভয় দেখাবে এবং সাধারণ মানুষের মনে রাজার প্রতি শ্রদ্ধা জাগিয়ে তুলবে। তারপরে বলা হচ্ছে দেখো, পরের পয়েন্ট, রাজার স্বনিয়ন্ত্রণ এবং ধর্মের রক্ষা কবচ। দণ্ড প্রয়োগের সর্বোচ্চ ক্ষমতা রাজার হাতে ন্যস্ত থাকলেও কৌটিল্যের রাজা কোনোভাবেই স্বৈরাচারী বা আইনের ঊর্ধ্বে নয়। দণ্ডনীতি প্রয়োগের প্রাথমিক শর্ত হল রাজাকে ইন্দ্রিয় জয়ী বা নিজের প্রবৃত্তির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হবে। শিক্ষিত, সংযমী এবং ন্যায়পরায়ণ শাসকই কেবল দণ্ডের সদ্ব্যবহার করতে পারেন। কৌটিল্যের মতে দণ্ড হলো ধর্মের রক্ষা কবচ। দণ্ডনীতির সঠিক প্রয়োগ না হলে সমাজে ধর্মের গ্লানি ঘটে। রাজা
দণ্ডনীতির মাধ্যমে সমাজকে কলুষমুক্ত করেন এবং সার্বিক ন্যায় বিচার নিশ্চিত করেন। এবার উপসংহার দিয়ে তোমাদের প্রশ্নের উত্তরটা শেষ করতে হবে। উপসংহারটা একটু দেখে নাও। এবারে দ্বিতীয় প্রশ্ন, আর এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে। দ্বিতীয় প্রশ্ন, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্য আলোচনা করো। আর আরেকটা বিষয় তোমাদের এখানে বলি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা এখনও অ্যাডমিশান নিতে চাইছো আমাদের পেড ব্যাচে, অ্যাডমিশান নিতে পারো, বা আমাদের থেকে পিডিএফ নোটস যারা কিনতে চাইছো তোমরা নিতে পারো। তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। এবার দেখো, এখানে ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশান দিয়ে এটাও শুরু করা হচ্ছে। প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তা কোনো বিচ্ছিন্ন তাত্ত্বিক ধারণা বা নিছক ক্ষমতা দখলের লড়াই ছিল না, বরং এটি ছিল ধর্ম, দর্শন, সমাজ এবং নৈতিকতার এক অপূর্ব সমন্বয়। বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, মনুস্মৃতি এবং কৌটিল্যের অর্থশাস্ত্রের মতো প্রাচীন গ্রন্থগুলিতে এই চিন্তাধারার সুস্পষ্ট প্রতিফলন দেখা যায়। প্রাচীন ভারতের রাজনৈতিক ভাবনার মূল ভিত্তি ছিল মানুষের সার্বিক কল্যাণ সাধন, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সমাজ জীবনে ভারসাম্য বজায় রাখা। এবার দেখো পয়েন্ট, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্য। এখানে প্রথম কী আছে? ধর্ম ও রাজনীতির নিবিড় সমন্বয়। প্রাচীন ভারতের ধর্ম বলতে কেবল কোনো নির্দিষ্ট ধর্মীয় উপাসনা বা আচার অনুষ্ঠানকে বোঝায়নি। এর অর্থ ছিল কর্তব্য, নৈতিকতা, আইন ও ন্যায়। রাষ্ট্র বা রাজনীতি কখনোই ধর্মের ঊর্ধ্বে ছিল না, বরং ধর্মের অধীনে ছিল। রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি ছিল রাজধর্ম, অর্থাৎ শাসকের নৈতিক কর্তব্য। রাজা স্বৈরাচারী হতে পারতেন না, তাকে সর্বদা ধর্মের অনুশাসন মেনে চলতে হতো। তারপর হচ্ছে রাজতন্ত্রের প্রাধান্য ও মন্ত্রিপরিষদের গুরুত্ব। প্রাচীন ভারতের রাষ্ট্রব্যবস্থা প্রধানত রাজতান্ত্রিক ছিল এবং রাজাকে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসাবে বিবেচনা করা হতো। তবে এই রাজতন্ত্র নিরঙ্কুশ বা স্বৈরতান্ত্রিক ছিল না। রাজাকে সর্বদা মন্ত্রিপরিষদ বা আমাত্যদের পরামর্শ গ্রহণ করতে হতো। রাজার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করার জন্য সভা ও সমিতির মতো গণতান্ত্রিক উপাদানের অস্তিত্ব বৈদিক যুগে লক্ষ্য করা যায়। তারপর রাষ্ট্রের সপ্তাঙ্গ তত্ত্ব। প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা কৌটিল্য রাষ্ট্রকে একটি জীবন্ত সত্তা হিসেবে কল্পনা করেছেন এবং রাষ্ট্রের একটি জৈবিক তত্ত্ব প্রদান করেছেন, যা সপ্তাঙ্গ তত্ত্ব নামে পরিচিত। তিনি বলেছেন, একটি রাষ্ট্র 7টি অঙ্গের সমন্বয়ে গঠিত। স্বামী মানে রাজা, অমাত্য মানে মন্ত্রী, জনপদ মানে ভূখণ্ড, দুর্গ, কোষ, দণ্ড, মিত্র, এই প্রতিটি অঙ্গ একে অপরের পরিপূরক। তারপরের পয়েন্ট, দণ্ডনীতি ও মৎস্য ন্যায় রোধ। প্রাচীন ভারতের চিন্তাবিদরা মনে করতেন শক্তিশালী দণ্ডনীতি বা আইনের শাসন ছাড়া সমাজে মৎস্য ন্যায় দেখা দেবে, অর্থাৎ পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, সমাজে তেমনি দুর্বলের ওপরে সবলের অত্যাচার শুরু হবে। তাই সমাজকে অরাজকতার হাত থেকে রক্ষা করতে এবং শৃঙ্খলার মধ্যে রাখতে রাজার দণ্ডশক্তি প্রয়োগ অপরিহার্য বলে গণ্য হতো। তারপর হচ্ছে রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্য নিরূপণ। পশ্চিমী রাষ্ট্রচিন্তায় অনেক সময় রাষ্ট্র ও সমাজকে এক করে দেখা হলেও প্রাচীন ভারতীয় চিন্তায় সমাজকে সর্বদা রাষ্ট্রের ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে। সমাজ হলো স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠা একটি বৃহত্তর ব্যবস্থা, আর রাষ্ট্র হলো সেই সমাজকে বাহ্যিক আক্রমণ ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলা থেকে রক্ষা করার জন্য গঠিত একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান মাত্র। পরের পয়েন্ট, জনকল্যাণকামী রাষ্ট্রের ধারণা। প্রাচীন ভারতে রাষ্ট্রের মূল লক্ষ্য ছিল প্রজা পালন এবং প্রজার সার্বিক কল্যাণ সাধন। কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে স্পষ্টভাবে বলেছেন, প্রজা সুখে সুখং রাজং প্রজানং চ হিতে হিতম, অর্থাৎ প্রজাদের সুখী রাজার সুখ, প্রজার কল্যাণই রাজার কল্যাণ। এটি একটি আদর্শ জনকল্যাণকামী রাষ্ট্রের প্রতিচ্ছবি। এবার উপসংহার দিয়ে তোমাদের প্রশ্নের উত্তরটা শেষ করতে হবে। এইভাবে গুছিয়ে প্রশ্নের উত্তর লিখতে হবে পরীক্ষায়, তবে ভালো নম্বর পাওয়া যাবে।